আমরা সেটের অর্ধেক করেছিলাম কালকে। আজকে স্ক্রিন শেয়ার কি হয়েছে? না, স্ক্রিন Screen- শেয়ার হয় নাই। এখন হয়েছে না? হুম। তো আমরা সেটের ফার্স্ট পার্ট পড়েছিলাম। সেকেন্ড পার্ট হচ্ছে ভ্যানচিত্র এবং কার্তেশীয় গুণজ সেট, এটা আমরা শেষ করে দিব আজকে ইনশাআল্লাহ। তো দুইটা সেট, সাপোজ এ সেট এবং বি সেট। এর মান সাপোজ 1 2 3, আর বি এর মান সাপোজ 3 4 5। এখন যদি বলা হয় এ ইন্টারসেকশন বি এর মান কত এবং এ ইউনিয়ন বি এর মান কত, এটা আমরা একটু ভেনচিত্র থেকে শেখার চেষ্টা করি কেমন। তো এ এর বৃত্তটা হচ্ছে সাপোজ এই নীল বৃত্তটা, এই প্রথম বৃত্তটা। আর বি এর বৃত্তটা হচ্ছে লাল বৃত্তটা। এখন এর মান যেহেতু 1 2 3, সো 1 2 3 এই তিনটা মানই এর ভিতরে থাকবে। আবার বি এর মান যেহেতু 3 4 5, সো এই লাল বৃত্তের ভিতরে 3 4 5 দুইটা মানই থাকবে। যে মানটা এ এবং বি উভয়ের ভিতরে আছে সেটা দেখেন, এই যে এই অংশটুকু, এটাকে আমি এখন মার্ক করে দিচ্ছি। এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি এর মান। দুইটার মধ্যে আছে যে মানটা, সেটা হচ্ছে 3। এভাবে প্রকাশ করা হচ্ছে। আবার যদি বলা হয় যে এ ইউনিয়ন বি, মানে ইউনিয়নের ক্ষেত্রে আমরা জানি যে সবগুলো মানকে নিতে হয়। এর মধ্যেও যা আছে বির মধ্যেও যা আছে তা। এখন এর মধ্যে ছিল 1 2 3, আবার বির মধ্যে ছিল 3 4 5। টোটাল মান 6টা। টোটাল মান 6টা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ ইউনিয়ন বির মধ্যে মান থাকবে 5টা। এই থ্রিটা একবার হইল কেন? ছিল দুইবার, কিন্তু আমরা ইউনিয়ন যখন করব তখন একটা 3 নাই হয়ে গেল। এবং এটাই নিয়ম। এর কারণ হচ্ছে এই ইন্টারসেকশনের মধ্যে যে মানটা থাকবে সেটাকে একবার মাইনাস করতে হবে। মনে আছে আমরা একটা সূত্র শিখেছিলাম, সম্ভাব্যতার সময়ও শিখেছিলাম, এখানেও শিখেছিলাম, যে এ ইউনিয়ন বি, এটার মান হবে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ এ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। মনে আছে? সো এই দুইটা যদি আমরা প্লাস করি তাহলে দেখবেন 1 2 3 +3 4 5, এই 6টা মান থাকবে মাইনাস এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে অনলি 3। এই একটা 3 যে কোনো একটা 3 কে ভ্যানিশ করে দিবে। এই জন্য 5টা মানই থাকবে এই সূত্র অনুযায়ী। ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে? থাকার কথা না। না থাকলে আমরা বরং একটা অঙ্ক করি কেমন। যেমন দেখেন, 35তম বিসিএস এ একটা অঙ্ক আসছে যে 50 জন লোকের মধ্যে 35 জন ইংরেজি পারে, আবার 25 জন ইংরেজি এবং বাংলা উভয়ই পারে, এবং প্রত্যেকেই কমপক্ষে একটি ভাষায় কথা বলতে পারেন। বাংলায় কতজন কথা বলতে পারেন? এখানে একটা জিনিস একটু ভাবার বিষয় আছে। আর একটু আমরা পিছনের চিত্রটাতে যাই। যেমন দেখেন, এখানে যদি বলতো যে শুধু এর উপাদান কোনটা কোনটা, শুধু এ, এই 1 2 হচ্ছে শুধু এ, মানে শুধু ইংরেজিতে পারে কিন্তু বাংলায় পারে না, এটা হচ্ছে এই দুইজন। আবার যদি বলতো শুধু বি এর উপাদান কারা, এই 4 5 হচ্ছে শুধু বি, মানে সাপোজ বাংলায় পারে কিন্তু ইংরেজিতে পারে না, এরকম বিষয়টা এরকম। কিন্তু যদি বলা হয় বাংলায় কয়জন পারে, তাহলে কিন্তু শুধু বি, যে এই দুইটা হবে না, বাংলায় যদি বলে তাহলে এই পুরা সেটটাই হবে, মানে 3 4 5 এটাই হবে, পুরোটাই হবে। সো এইরকম আমরা ভেন চিত্রটা যদি একটু আঁকি তাহলে আমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা একটা ভেন চিত্র আঁকি। আঁকার পরে আমরা বলেছে যে ইংরেজিতে পারে 35 জন। আমরা ইংরেজি সেটটা একটু আঁকি।
এটার মান হচ্ছে টোটাল 35। আবার বলেছে যে ইংরেজি ও বাংলা উভয় ভাষায় 25 জন। তার মানে এই কমন যদি নেই, এরকম একটা সেট যদি আমি আঁকি ইংরেজি আর বাংলা, এটা হচ্ছে সাপোজ বাংলার সেট, এটা হচ্ছে সাপোজ ইংরেজির সেট। ইংরেজির সেটে টোটাল 35, কিন্তু বলেছে বাংলা এবং ইংরেজি উভয় উভয় হচ্ছে 25। তার মানে এই কমন যেটা ইন্টারসেকশনের মধ্যে থাকবে 25। তাহলে এখন আপনার একটু কমন সেন্স অ্যাপ্লাই করে বলেন তো, যে বাংলা এবং ইংরেজি উভয় যদি 25 পারে, তাহলে শুধু ইংরেজিতে কয়জন পারে? আরো 10 জন। কেন? এই 10 আর 25 মিলে যেন 35 হয়। বুঝতে পেরেছেন নাকি পারেননি? হ্যাঁ স্যার, বুঝছি। ফাইন। তারপরে বলছে যে প্রত্যেকেই দুটি ভাষার একটি ভাষায় কথা বলতে পারেন। এটা খুবই বেশি ইম্পর্টেন্ট না, কারণ 50-এর বাইরে যদি কিছু থাকতো, ধরেন টোটাল 60 জন লোক থাকতো, 10 জন কোনো ভাষায় পারে না, তাহলে সেটা আমরা 10 মাইনাস করতাম। এটা আমার জানা দরকার না, এটা হয়তো পরের অঙ্কে, কঠিন অঙ্কে আসবে। নর্মাল 50 জনের মধ্যে 50 জনকে আমার কাউন্ট করতে হবে। তাহলে টোটাল যদি 50 জন হয়, আমি শুধু ইংরেজি বের করে ফেলছি 10 জন, ইংরেজি বাংলা মিলে বের করে ফেলছি 25 জন, টোটাল হচ্ছে আমার 50 জন। তাহলে বলেন তো এই শুধু বাংলার মধ্যে আরো কয়জন বাকি আছে? আরো কয়জন বসাইলে টোটাল যোগফলটা 50 হবে? কত বসাইলে 50 হবে বলেন? 10 + 25 প্লাস কত হইলে 50 হবে? 15। 15। ফাইন। 15, তাহলে তো অঙ্ক শেষ। অঙ্ক তো আর করা লাগে না, কোনো সূত্র বসাইতে হয় না, আমরা তো ভেনচিত্র থেকে অঙ্কটা পেরে গেছি। নাকি পারিনি? হ্যাঁ স্যার, পেরেছি। সূত্র বসায় করা দরকার আছে? একটু দেখি আমরা, আমরা একটু দেখি যে যদি বলে যে শুধু ইংরেজি, তাই না? শুধু ইংরেজি কতজন হবে? শুধু ইংরেজিতে কয়জন কথা বলতে পারে? সেটা হবে টোটাল ইংরেজি, টোটাল ইংরেজি মাইনাস ইংরেজি এবং বাংলা উভয় ইন্টারসেকশন, যেটা সেটা মাইনাস করলেই শুধু ইংরেজি পাওয়া যাবে। এটা এই 10 যেটা, এটা কিন্তু দেওয়া ছিল না, হ্যাঁ, দেওয়া ছিল না। তাহলে টোটাল ইংরেজি ছিল আমার 35 জন, আর উভয় ভাষায় পারতো আমার 25 জন। এই 35 থেকে 25 বাদ দিলে থাকে 10 জন। এই 10 জন হচ্ছে এরা শুধু ইংরেজিতে বলতে পারে, মানে কি? শুধু ইংরেজিতে কথা বলতে পারে মানে কি? এরা বাংলা পারে না। বাংলা এরা পারে না। ক্লিয়ার? তাহলে বাংলা পারে কারা? কি? না, খাবো না। বাংলা পারে কারা? টোটাল মোট 50 থেকে এই বাংলা পারে না যে 10 জন, সেটা বাদ দিলেই পাওয়া যাবে যে কারা বাংলা পারে। এই 40 জন বাংলা পারে। বুঝতে পেরেছেন? এটাই আনসার। এবং আরো একটু প্রমাণ করি আমরা, দেখেন এই 25 + 15, এই 25 + 15 = 40, এরা হচ্ছে বাংলায় কথা বলতে পারে। বুঝতে পেরেছেন? আমরা সূত্রটা একটু প্রমাণ করি। আমরা একটু প্রমাণ করি যে নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। গতকালকে সূত্র এটা। দেখি তো সমান হয় কিনা। এই নাম্বার অফ এ ইউনিয়ন বি হচ্ছে 50, কোনো না কোনো ভাষায় কথা বলতে পারে, এটা হচ্ছে এ ইউনিয়ন বি, মানে 50 জন প্রত্যেকেই কোনো না কোনো ভাষায় কথা বলতে পারে। নাম্বার অফ এ হচ্ছে ইংরেজি পারে 35 জন,
প্লাস নাম্বার অফ বি, এটা হচ্ছে আনসার আমরা বের করলাম 40 জন, মাইনাস উভয় ভাষায় দেওয়া আছে এটা 25, 25 জন, বিয়োগ করলাম 25 জন। দেখেন তো 35 আর 40 কত হয়? 75, 75 মাইনাস 25 সমান সমান 50, হয়েছে কিনা? বুঝতে পারছেন আপনারা? হুম। হ্যাঁ স্যার। Fine. ওকে, যদি বুঝে থাকি আমরা পরের অঙ্কটাতে যাই। এটাও 35তম বিসিএস আসছে, মনে হয় এটা রিটেনের হবে। আমরা একটু দেখি। বলেছে একটি পরীক্ষায় 70% পরীক্ষার্থী ইংরেজিতে এবং 80% পরীক্ষার্থী অঙ্কে পাশ করে, কিন্তু 90% ছাত্র উভয় বিষয়ে ফেল করে। আবার বলেছে 144 জন ছাত্র উভয় বিষয়ে পাশ করে, তাহলে মোট পরীক্ষার্থী কত? বুঝতে পেরেছেন? একটু খেয়াল করেন, উপরের তিনটা কিন্তু ছিল পার্সেন্টেজে। ইংরেজিতে ফেল, ইংরেজিতে এবং অঙ্কে পাস, আবার উভয় বিষয়ে ফেল, এগুলো ছিল পার্সেন্টেজে। কিন্তু উভয় বিষয়ে পাস যেটা করেছে সেটা কিন্তু পার্সেন্টেজ দেওয়া নাই, সংখ্যা দেওয়া আছে। কিন্তু উভয় বিষয়ে পাস কত পার্সেন্ট করেছে সেটা কিন্তু দেওয়া নাই। কত পার্সেন্ট করেছে সেটা দেওয়া নাই, বাট সংখ্যাটা দেওয়া আছে। সো আমরা যদি উভয় বিষয়ে পাস কত পার্সেন্ট করেছে সেটা যদি আমরা বের করে ফেলতে পারি, তাহলে আমরা কিন্তু এটা করে ফেলতে পারবো। উভয় বিষয়ে পাস কত পার্সেন্ট করে ফেলেছে সেটা যদি বের করতে পারি, তাহলে সেটাকে পার্সেন্টেজকে সংখ্যায় কনভার্ট করলে আমরা পেয়ে যাব মোট পরীক্ষার্থী কতজন। বুঝতে পেরেছেন? তো আমরা একটু দেখি যে, যেহেতু বলেছে উভয় বিষয়ে ফেল, ফেল বাদ দিয়ে আমরা পাশে নিয়ে আসি। উভয় বিষয়ে ফেল দেওয়া আছে, লিখি আমরা উভয় বিষয়ে ফেল। উভয় বিষয়ে ফেল দেওয়া আছে 10%। তাহলে উভয় বিষয়ে ফেল জিনিসটার মানে কি বলেন তো? কোনো বিষয়ে পাশ করে নাই। কিন্তু যদি বলা হয় কোনো না কোনো এক বিষয়ে পাস, এটার মানে কি বলেন তো? যদি বলা হয় কোনো না কোনো এক বিষয়ে পাস, কোনো না কোনো, কোনো না কোনো মানেটা কি? যে কোনো এক বিষয়ে পাস মানে কোনো না কোনো, কোনো না কোনো এক বিষয়ে, যে কথা যে কোনো এক বিষয়ে পাস, হয় বাংলা করছে, না হয় ইংলিশে করছে, না হয় উভয়টাতে করছে, মিনিমাম একটা বিষয়ে পাস করছে। অন্তত এক বিষয়ে পাস বা যে কোনো এক বিষয়ে পাস বা কোনো না কোনো এক বিষয়ে পাস, এই তিনটা একই জিনিস। আবার বলতেছি, অন্তত এক বিষয়ে পাস, অথবা যে কোনো এক বিষয়ে পাস, অথবা কোনো না কোনো এক বিষয়ে পাস, এই তিনটা একই জিনিস। তাহলে কোনো না কোনো এক বিষয়ে পাস কত কত পার্সেন্ট হবে? মোট পার্সেন্ট হচ্ছে যে 100%। তাহলে উভয় বিষয়ে ফেল 10%-কে বাদ দিলে বাকি 90% স্টুডেন্টই কোনো না কোনো বিষয়ে পাস করছে, উভয় বিষয়ে ফেল তারা করে নাই। তাহলে কোনো না কোনো এক বিষয়ে পাস, এটাকে আমরা কিভাবে লিখবো? কিভাবে প্রকাশ করা যায় আপনাদের ধারণা? ইউনিয়ন হবে না ইন্টারসেকশন হবে? ইংরেজি এবং গণিত, সাপোজ ইংরেজিটা হচ্ছে ইউ, ইংলিশ, আর ম্যাথ হচ্ছে এম, গণিত এম। এই ইউনিয়নটাই হচ্ছে কোনো না কোনো এক বিষয়ে পাস। বুঝতে পেরেছেন? এটা কি হবে? টোটাল 100% থেকে মাইনাস করবো আমরা 10%। মানে কি? 90% স্টুডেন্ট কোনো না কোনো এক বিষয়ে পাশ করেছে। তার মানে আমরা যদি ভেন চিত্র আঁকি, সেই ভেন চিত্রের ভিতরে আমার থাকবে হচ্ছে এই 90%, আর বাকি 10% থাকবে বাইরে। আমরা যদি ভেন চিত্রটা আঁকি এখানে রাফ, দরকার নাই ভেন চিত্র অবশ্য, তবু আঁকি। এই 10% হচ্ছে বাইরে, আর এই ইংলিশ আর বাংলা, ম্যাথ,
এরকম সেটটা হবে ইউনিয়ন। মাঝখানে ডট ডট দিয়ে দিলাম আমরা, এই যে এটা সেটটা যেরকম ফিল আপ ছিল, মাঝখানে ইন্টারসেকশনটা আছে। এটা কত পার্সেন্ট আমি জানি না, আমার জানা দরকার নেই আপাতত। কিন্তু এটুকু আমরা জানি যে মোট পাস করছে এই দুইটা বড়টা ইউনিয়ন, এটা হবে 90%। এই 90%কে নিয়ে আমরা এখন ক্যালকুলেশন করব। ঠিক আছে, 90% নিয়ে আমরা ক্যালকুলেশন করবো, বাকিটা বাদ। আচ্ছা, এখন এই 90%-এর মধ্যে আবার কি দেওয়া আছে, যে ইংলিশে পাস করছে 70%, তাহলে সেট সেট ই এর মান কত হবে? সেট ই এর মান, ইংলিশ 70%, লিখলাম 70%। আবার ম্যাথের পাস, নাম্বার অফ ম্যাথ সমান সমান 80%, এটা আমার দেওয়া আছে। এখন উভয় বিষয়ে পাস কত পার্সেন্ট, এটা তো আমরা দেওয়া নাই। কিন্তু পার্সেন্ট দেওয়া নাই, কিন্তু কত জন সেটা দেওয়া আছে। জন আমরা পরে বের করবো, আগে সূত্র থেকে আমরা কত পার্সেন্ট উভয় বিষয়ে পাস করে সেটা আমরা একটু বের করতে চাই। তাহলে আমরা কি জানি, সূত্র জানি কি? আমরা জানি ইংলিশ অথবা ম্যাথ ইউনিয়ন, অথবা কি ইউনিয়নকে অথবা বলা হয় আর ইন্টারসেকশনকে এবং বলা হয়। সূত্র কি? নাম্বার অফ ই প্লাস নাম্বার অফ এম মাইনাস নাম্বার অফ ইংলিশ অ্যান্ড ম্যাথ। তা আমার তো চাইছে এটার মান, আবার এই মুহূর্তে আমার দরকার এটার মান, তাই না? এটার মান আমার দরকার। এটাকে বাম পাশে নিয়ে যাই, যদি লিখি নাম্বার অফ ইংলিশ অ্যান্ড ম্যাথ, এটার মান হবে ইংলিশ প্লাস ম্যাথ মাইনাস ইংলিশ ইউনিয়ন ম্যাথ। সরি, আমি বি লিখছি এখানে, ওটা তো এম হবে। বাংলার কোনো ফ্যাক্টর নাই এখানে, সব ম্যাথ। এটা এটা হবে ম্যাথ। মানগুলা বসাই, ইংলিশের মান কত ছিল? 70%। ম্যাথের মান কত ছিল? 80%। মাইনাস কোনো না কোনো এক বিষয়ে পাস কত পার্সেন্ট করছিল? 90%। তাহলে 80 আর 70 হচ্ছে 150, 150 থেকে 90 বাদ দিলে থাকে 60, 60%। এই 60% স্টুডেন্ট, এরা ইংলিশ এবং বাংলা উভয় বিষয়ে পাশ করছে। বুঝতে পারছেন? তার মানে এখন যদি আমরা ভেনচিত্রটা এঁকে ফেলি, একদম ক্লিয়ার হয়ে যাবে পানির মতো। আবার কি ভেনচিত্রটা ক্লিয়ার করে বড় করে, ইংলিশ, ম্যাথ। ইংলিশের মান বলছে টোটাল 70%, কিন্তু উভয় বিষয়ে করছে 60%। তাহলে এখানে উভয় বিষয় যদি 60 হয়ে থাকে, আর তাহলে বাকি রইলো ইংলিশের 70 হইতে গেলে কত 10% লাগবে, 70 হইতে গেলে হইলো। আবার বাংলায় ম্যাথে বলছে কত পার্সেন্ট, টোটাল 80%। তাইলে মাঝখানে আছে, উভয় বিষয়ে আছে 60%, আরো 20% হইলেই আমার হয়ে যায় কতজন শুধু ম্যাথে পাস করছে। তাহলে খেয়াল করে দেখেন তো, 10, 60, 70 আর 20 হচ্ছে 90%, তাই না? তাহলে বাকি 10% গেলে কই? বাকি 10% হচ্ছে আউট অফ সার্কেল। এই টোটাল মিলে ইউনিভার্স আয়তক্ষেত্রের ভিতরে আছে 100%। আয়তক্ষেত্রটা হচ্ছে সার্বিক সেট, এর ভিতরে 100% হইতে হবে। আর বৃত্ত দুইটা দ্বারা অন্তর্ভুক্ত যেগুলা, সেগুলো হচ্ছে কোনো না কোনো এক বিষয়ে পাস, এটা হচ্ছে 90%। উভয় বিষয়ে পাস হচ্ছে 60%। বাকি যে 30%, সেটার মধ্যে 10% হচ্ছে শুধু ইংলিশে পাস করছে, আর 20% হচ্ছে শুধু ম্যাথে পাস করছে। এই হলো পুরো ঘটনা, ফক ফকা ক্লিয়ার। এনি কোশ্চেন সোফার? আছে কোনো কোশ্চেন আছে?
নাই। তাহলে এই যে আমরা বের করলাম 60%, এই 60% হচ্ছে উভয় বিষয়ে পাস। এই উভয় বিষয়ে পাশের মান দেওয়া আছে 144। তাহলে আমরা যদি লিখি যে 60% এর মান হচ্ছে 144, তাহলে 1% এর মান হবে 144/60। তাহলে 100%-এর মান হবে 144/60 ইন্টু 100। কাটাকাটি করলে শূন্য। 6 দিয়ে 144-কে ভাগ যায়। 6×10 = 60, 6×20 = 120, আর হলো 24, 424। তাহলে এটা হবে 24। 24, 24 × 10 মানে 240। দিস ইজ আনসার। এনি কোশ্চেন? আই থিঙ্ক নো কোশ্চেন। ওকে, আমরা দেখি। কার্তেশীয় গুণজ সেট, এটা আবার কি? গুণজ সেট হচ্ছে একটা সেটকে আরেকটা সেট দিয়ে গুণ করা, এটাকে কার্তেশীয় গুণজ সেট বলে। এবং গুণজ সেটের উপাদান সংখ্যা হবে সেট দুইটার প্রত্যেকের উপাদান সংখ্যার গুণফলের সমান। এটা আমরা বীজগণিতে নর্মাল গুণ করতাম না, ঠিক সেরকমই মনে করেন যদি বলি 3+4, 3+x দিয়ে যদি আমরা গুণ করি y-4 এই সংখ্যাটাকে, যে গুণ করলে আমার এই 3 দিয়ে প্রথমে ওয়াই কে এবং 4 কে গুণ করতে হবে, আবার এক্স দিয়ে ওয়াই কে এবং 4 কে গুণ করতে হবে। এই কাজটাই অ্যাকচুয়ালি অনেকটা কার্টেসীয় গুণজ সেটে করা হয়। এটা জাস্ট বীজগণিতের ব্র্যাকেটের গুণ, আর কিছুই না। তো দেখেন এখানে এর ভিতরে মান আছে দুইটা, বি এর ভিতরে মান আছে দুইটা। বলছে সেট গুণজ সেটের মোট উপাদান সংখ্যা হবে প্রত্যেকে আলাদা আলাদা উপাদান সংখ্যার গুণফলের সমান। তাহলে এর ভিতরে দুইটা আছে, বি এর ভিতরে দুইটা আছে, তাহলে গুণজ সেটের উপাদান হবে 2 × 2 = 4টা। এই যে আমরা গুণটা করেছি, এ ক্রস বি এর মান হবে কি, এক্স এক্স ওয়াই ক্রস 1 2। মানটা কি হবে? এই যে সেটটা, এটা কিন্তু আরেকটা নতুন সেট, এটা নামই গুণজ সেট। এই গুণজ সেটের ভিতরে উপাদানগুলোকে আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লেখা হবে। x, 1 এটা একটা উপাদান, লিখলাম কমা। আবার x, 2 মানে এক্স দিয়ে প্রথমে 1 কে গুণ করে আমরা পাইছি x, 1। আবার এক্স দিয়ে 2 কে গুণ করে পাইছি x, 2। আবার ওয়াই দিয়ে 1 কে গুণ করে পাইছি y, 1। ওয়াই দিয়ে 2 কে গুণ করে পাইছি y, 2। এই সবগুলাকে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রেখে কমা দিয়ে দিয়ে লিখতে হবে। এনি কোশ্চেন? নো কোশ্চেন আই থিঙ্ক। ওকে, আমরা পরের চ্যাপ্টারে চলে যাই, সেটের ফাংশন। যে দুইটা চলক যদি থাকে, এক্স এবং ওয়াই, এর মধ্যে এমন সম্পর্ক থাকে যে এক্স এর যে কোনো একটি মানের জন্য ওয়াই এর একটি মান পাওয়া যায়, তাহলে ওয়াই কে এক্স এর ফাংশন বলা হয়। এটা শূন্য হবে না, এটা জন্য হবে। এটা থেকে লাল কালি দিয়ে ফিল আপ করে দিলাম, কারেকশন করতে হবে এটা। এক্স এর যে কোনো একটি মানের জন্য ওয়াই এর যে কোনো একটা মান পাওয়া যাবে। তো এটার একটা বিশেষ টেকনিক হচ্ছে, ধরেন কোন একটা রাশিকে, এক্স বিশিষ্ট একটা রাশিকে ওয়াই দিয়ে প্রকাশ করা হয়। এই ওয়াইটাকে অনেক সময় এফ এক্স দিয়েও প্রকাশ করা হয়, ফাংশন অফ এক্স এভাবে প্রকাশ করা হয়। বুঝতে পারছেন? যেমন এই পুরা রাশিটাকে আমরা লিখতে পারতাম y = x³ - 2x + 10, এটা লেখা যে কথা। ওয়াই না লিখে আমরা যদি লিখি এফ এক্স মানে ফাংশন অফ এক্স, এই ফাংশন শব্দটার মানে হচ্ছে এক্স এর রাশিটার মান হবে এটা। এই এক্স এর রাশিটা প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় ফাংশন অফ এক্স। তো এটার মান হবে x³ - 2x + 10, যেটা দেওয়া আছে। এখন বলেছে এফ জিরোর মান কত। এর মানেটা কি? এর মানে হচ্ছে ফাংশনের মধ্যে যেখানে যেখানে এক্স ছিল,
এই F0 যখন লিখবো, সেই এক্স এর জায়গায় প্রত্যেক জায়গায় আমরা জিরো বসিয়ে বসিয়ে যাব। এটাই হচ্ছে ফাংশনের অঙ্ক। বুঝতে পারছেন? তাহলে আমরা এখানে মানটা বসাই দিই। এক্স এর জায়গায় যদি আমরা জিরো বসাই দিই, তাহলে আমরা পেয়ে যাব ওয়াই বাদ। আমরা লিখি এফ ফাংশন অফ জিরো কি হবে, 0³ -2 × 0 + 10 সমান সমান 0 - 0 + 10 মানে 10। তাহলে এই 10ই হচ্ছে আমার আনসার। এনি কোশ্চেন? আমাকে কি শোনা যাচ্ছে না? আমি গায়েব হয়ে গেছি। হ্যালো? হ্যাঁ স্যার, আপনাকে আমরা শুনতে পাচ্ছি। ফাইন। পরের অঙ্কটা সেম, প্রায় সেম। বলছে এফ এক্স, এক্স এর একটা সমীকরণ দেওয়া আছে, রাশি দেওয়া আছে। x³ + 2x + 3 হলে F0 এর মান কত? সেম অঙ্ক, কিন্তু জাস্ট খালি এর জায়গায় এক্স এর জায়গায় জিরো বসাই দিব। তো বসাই F0 0³ +2 × 0 + 3 সেম অঙ্ক। কি ব্যাপার, থ্রি আনসারে নাই কেন অপশনে? লাস্টেরটা 3 হবে, টাইপিং মিস্টেক হয়েছে। এটা 3 হবে। এবার আমরা দেখবো ইনভার্স ফাংশন কিভাবে করে। এটা 44তম বিসিএস এ আসছে, মানে কি ভেরি রিসেন্ট কোশ্চেন। এফ ইনভার্স, এখানে কোশ্চেনটা একটু ভুল আছে। এটা হবে F−2। F−2 এর মান কত? ইনভার্সটা আবার কিভাবে করে? এফ এক্স এর মান দেওয়া আছে, F2 এর মান দিলে এক্স এর জায়গায় 2 বসাইতাম, কিন্তু ইনভার্সটা কিভাবে করে? তাহলে আগে আমাদের ইনভার্স করা শিখতে হবে। ইনভার্স করা শিখতে হলে আগে পুরাটাকে আমার ওয়াই ধরতে হবে। বুঝছেন? আমি করি তাইলে বুঝবেন, ধরি। পুরোটাকে ধরতে হবে যে F(x) = 2x + 1, এটাকে ধরতে হবে ওয়াই। বা এখান থেকে আমার এক্স এর মানটা বের করতে হবে। অর্থাৎ এই 2x এর মান হবে, ওয়ানটাকে ডান পাশে নিলে হয়ে যাবে y - 1। আবার এক্সটাকে বাম পাশে রাখলে এটার মান হবে y - 1/2। অর্থাৎ যেটা সমীকরণে ছিল এক্স এর রাশি, সেটাকে আমরা ওয়াই এর রাশিতে কনভার্ট করে ফেলবো। ফেলে আমরা এক্স এর মানটা বের করে ফেলবো। এখন যদি আমরা এই ডান পক্ষে এক্স ওয়াই এর যে মানটা আছে, এটাকে যদি আমরা ওয়াই এর পরিবর্তে ইচ্ছা করে এক্স লিখে ফেলি, এটাকে y - 1 ছিল, এটাকে যদি আমরা x - 1 লিখে ফেলি, তাহলে এই রাশিটা হয়ে যাবে F−1x। F−1x হয়ে গেল। বুঝতে পেরেছেন F−1x কিভাবে বের করা হয়? এফ এক্স থেকে F−1x কিভাবে বের করা হয়? আবার বলতেছি, যে রাশিটা দেওয়া থাকবে সেই পুরাটাকে আমরা ওয়াই ধরবো, ধরে এক্স এর সাপেক্ষে ওয়াই এর মানটা বের করবো, মানে এক্স এর মানটা বের করবো, ওয়াই থাকবে ডান পাশে। সেই পুরা ওয়াই গুলাকে আমি যখন এক্স এ কনভার্ট করে ফেলবো, সেটাই তখন F−1x হয়ে যাবে।
শিখলাম আমরা এফ ইনভার্স এক্স কিভাবে বের করে। এখন যদি এখানে বলে এফ ইনভার্স টু এর মান কত, মানে জাস্ট এক্স এর জায়গায় টু বসাই দিলেই আমার অঙ্ক শেষ। সুতরাং আমরা লিখি এফ ইনভার্স টু, জাস্ট এক্স এর জায়গায় টু বসাবো, টু মাইনাস ওয়ান বাই টু, মানে ওয়ান বাই টু, মানে হাফ। দিস ইজ আনসার। বুঝতে পারছি আমরা। হ্যালো। আমরা নেক্সট, নেক্সট তো নাই দেখা যায়, অঙ্ক শেষ নাকি, চ্যাপ্টার তো শেষ। একটা জিনিস মনে রাখবেন যে এফ ইনভার্স এক্স মানে ওয়ান বাই এফ এক্স না। নর্মালি আমরা সামথিং ইনভার্সকে আমরা ওয়ান বাই সামথিং মনে করি। হ্যাঁ, ধরেন যদি কেউ বলা থাকে এফ এক্স সমান সমান টু এক্স প্লাস ওয়ান যদি হয়, আমরা এফ ইনভার্স এক্স সমান সমান জাস্ট ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান এটা লেখা যাবে না। এটা কেয়ারফুল, এটা সতর্ক থাকবেন, এটা করা যাবে না। আমি যেভাবে করেছি সেভাবে এক্স এর মান বসিয়ে বসিয়ে করতে হবে। বুঝতে পেরেছেন? তো আমাদের অঙ্ক শেষ, চ্যাপ্টার শেষ, ক্লাসও শেষ, খুবই কম সময়ের ক্লাস। সিয়ারানামল। জি ভাই, আমি আছি।